বাজারের এক ব্যস্ত রাস্তায় সারদা দেবী বসেছিলেন। তার ছোট্ট ঝুড়িতে সুন্দর করে সাজানো ছিল দীপাবলির জন্য তার নিজের হাতে তৈরি করা মাটির দিয়া। কিছু ছিল সাধারণ, আর কিছুতে রং দিয়ে সূক্ষ্ম নকশা করা। এই ভিড়ের মধ্যেই এক সাধারণ গাড়ি এসে থামল। গাড়ি থেকে নামলেন হালকা হলুদ রঙের সালোয়ার কামিজ পরা এক তরুণী। তিনি আর কেউ নন, এই জেলার জেলা প্রশাসক ডিএম কাবা কুমারী। দীপাবলির জন্য তিনি নিজেই বাজারে এসেছিলেন মাটির দিয়া কিনতে। হঠাৎ তার চোখ পড়ল রাস্তার ধারে বসে থাকা সেই বৃদ্ধা সারদা দেবীর দিকে, যিনি রং বেরঙের দিয়া বিক্রি করছিলেন। কাবা সোজা তার দিকেই গেলেন, জমিনে বসে হাসি মুখে জিজ্ঞেস করলেন, অমা, এই দিয়াগুলো কত করে দিচ্ছেন? বৃদ্ধা এক মুহূর্তের জন্য তার দিকে তাকালেন। তার কণ্ঠে ছিল একরকম মমতা, আর মুখে এক টুকরো হাসি। বললেন, নাও মা, যেটা পছন্দ হয় তুলে নাও। সাধারণ গুলো 20টা 50 টাকায়, আর এই রঙিন গুলো 20টা 100 টাকায়। কাবা কিছু দিয়া হাতে তুলে নিয়ে বললেন, অমা, আপনি দারুণ সুন্দর দিয়া বানান। এই সব রঙিন গুলোই আমাকে দিন। সারদা দেবীর মুখ আনন্দে জ্বলে উঠল। দিনের প্রথম বিক্রি হতে চলেছে, তাও এমন ভালো ক্রেতার কাছে। তিনি তাড়াহুড়ো করে দিয়াগুলো কাগজের ব্যাগে তুলতে লাগলেন। ঠিক তখনই এক তীব্র আওয়াজে পুলিশের একটা মোটরসাইকেল এসে তাদের সামনে থামল। সেখান থেকে নেমে এলেন মোটা শরীরের, পানের দাগে ভরা ঠোঁটের এক অফিসার, ইন্সপেক্টর ধনপাল যাদব। নেমেই গলা চড়িয়ে বলল, ও বুড়ি, আজ কি বেচছিস? তার চোখ পড়ল ঝুড়িতে রাখা বড় আর সবচেয়ে সুন্দর দিয়াগুলোর উপর। সারদা দেবীর মুখের হাসি মুহূর্তে মিলিয়ে গেল, কণ্ঠ কাঁপতে লাগল। জি সাহেব, দিয়া বিক্রি করছি। ধনপাল বলল, হ্যাঁ, সেটা তো দেখছি। ওই বড়গুলো সব প্যাক কর, থানায় নিয়ে যেতে হবে। সেখানে দীপাবলি হবে আর বড় সাহেবদের বাড়িতেও পাঠাতে হবে। আমার হাতে বেশি সময় নেই। সারদা দেবীর হাত থেমে গেল। এই দিয়াগুলোই ছিল সবচেয়ে বিশেষ, বানাতে 2 দিন লেগেছিল। এইগুলোই বিক্রি করে কিছু বাড়তি আয় হবে বলে আশা করেছিলেন। সাহস করে বললেন, সাহেব, এগুলোর দাম 500 টাকা। ধনপাল জোরে হেসে উঠল, যেন কোনো বড় কৌতুক শুনেছে। পয়সা? তুই আমাকে পয়সা চাইবি? শুকর কর আমি তোর জিনিস নিচ্ছি, না হলে তোর এই ঝুড়িটাই উল্টে দেব। ভুলে গেছিস আগেরবার কি হয়েছিল? সারদা দেবীর চোখে জল এসে গেল। আগেরবার এই ধনপালই তার সবজির ঝুড়ি উল্টে দিয়েছিল। কারণ তিনি দাম চেয়েছিলেন। পাশে বসা কাবা সব দেখছিলেন। তার রক্ত ফুটে উঠল। একজন পুলিশ, যার কাজ মানুষের নিরাপত্তা দেওয়া, সে এক অসহায় বৃদ্ধার ওপর এই অন্যায় করছে। সারদা দেবী কাপা হাতে দিয়াগুলো ব্যাগে ভরে এগিয়ে দিলেন। ধনপাল ব্যাগটা ছিনিয়ে নিল, মোটরসাইকেলে উঠতে যাচ্ছিল। ঠিক তখনই সারদা দেবী কাঁদো কাঁদো গলায় বললেন, সাহেব, ঘরে নাতি অসুস্থ, ওষুধের টাকা নেই, আজ কিছুই বিক্রি হয়নি। কিছু দিন না সাহেব, ভগবান আপনার মঙ্গল করবেন। এই কথা শোনামাত্র ধনপাল ক্ষেপে আগুন হয়ে উঠল। সে নেমে গর্জে উঠল, বেশি কথা বলিস? টাকা চাই, এই নে তোর টাকা। বলেই সে সারদা দেবীর ঝুড়িতে জোরে লাথি মারল। সব দিয়া ভেঙে টুকরো টুকরো হয়ে রাস্তায় ছড়িয়ে পড়ল। এক মুহূর্তে সারদা দেবীর দিনের পরিশ্রম, আশা, সব শেষ হয়ে গেল। ভাঙা দিয়াগুলোর মতোই যেন তার মনও ভেঙে গুড়িয়ে গেল। ধনপাল চিৎকার করে বলল, এই হলো তোর পয়সা। আগামীকাল যদি আবার এখানে দেখি, সরাসরি জেলে ঢুকিয়ে দেব। সে মোটরসাইকেল চালিয়ে চলে গেল। পুরো বাজার স্তব্ধ হয়ে গেল। সবাই দেখল, কিন্তু কেউ কিছু বলল না। সবাই জানত, ধনপালের বিরুদ্ধে কথা মানে নিজের সর্বনাশ। সারদা দেবী ভাঙা দিয়াগুলো দেখে হাউমাউ করে কাঁদতে লাগলেন। সব শেষ হয়ে গেল, ভগবান, আমার দুনিয়া শেষ হয়ে গেল। কাবার হৃদয় কেঁপে উঠল। তিনি এগিয়ে গিয়ে বৃদ্ধার কাঁধে হাত রাখলেন। শান্ত হন মা, সাহস রাখুন। চারপাশে তাকিয়ে কাবা জিজ্ঞেস করলেন, আপনারা দেখলেন তো সব? এক দোকানদার ধীরে বলল, দেখলাম মেয়ে, রোজ দেখি। ওই ইন্সপেক্টর সবাইকে এমন করে। কেউ কিছু বলতে পারে না, সে পুলিশ। কাবা তার পার্স থেকে 10,000 রুপি বের করে বৃদ্ধার হাতে রাখলেন। মা, এটা রাখুন। আপনার ক্ষতির পূরণ নয়, তবে সামান্য সাহায্য। সারদা দেবী নিতে চাইলেন না। না মা, আমি ভিক্ষা নেব না। তুই আমার জন্য এত ভাবলি, সেটাই যথেষ্ট। কাবা টাকা হাতে দিলেন জোর করে। এটা ভিক্ষা নয়, এটা আপনার পরিশ্রমের সম্মান। আর আমি প্রতিশ্রুতি দিচ্ছি, যে আপনার দিয়া ভেঙেছে, তার অহংকারও এমনই ভাঙব। সারদা দেবীর চোখ ভিজে গেল। না মা, ও মানুষটা ভয়ানক। তার পেছনে বড় বড় লোক আছে। তুমি এ ঝামেলায় যেও না, তোরও ক্ষতি করবে। কাবা শুধু মৃদু হেসে বললেন,
চিন্তা করবেন না, শুধু আপনার ঠিকানাটা দিন। বৃদ্ধা কিছুটা দ্বিধা করে ঠিকানা দিলেন। কাবা প্রতিশ্রুতি দিলেন, কাল দেখা করবেন। তারপর চলে গেলেন, কিন্তু তার মন আর শান্ত ছিল না। এক নিরীহ মানুষ, এক দানব পুলিশ, আর ভাঙা দিয়া, এই ছবি তাকে তাড়া করছিল। পরের দিন সকালে কাবা অফিসে এলেন। কিন্তু আজ তিনি শুধু জেলা প্রশাসক নন। আজ তিনি এক মিশনে আছেন। প্রথমেই তিনি শহরের এসপি আলিয়া রাঠোরকে ফোন করলেন। আলিয়া তার ঘনিষ্ঠ বন্ধু, আর সাহসী, সৎ অফিসার। আলিয়া, আমি কাবা বলছি, একটা জরুরি কাজ আছে। 10 মিনিটে অফিসে আসবে। 10 মিনিট পরেই আলিয়া উপস্থিত। সব ঠিক তো? তোমাকে বেশ চিন্তিত লাগছে। কাবা সব ঘটনা খুলে বললেন। বাজারে কিভাবে ধনপাল এক বৃদ্ধার উপর অত্যাচার করেছে। সব শুনে আলিয়ার চোখে আগুন জ্বলে উঠল। এই ধনপালের অভিযোগ আগে থেকেও ছিল, কিন্তু প্রমাণ কেউ পায়নি। ওর পেছনে এমএলএ বাহাদুর রেড্ডি আছে। কাবা বললেন, আমি জানি, তাই তো এবার প্রমাণ সহ ধরব ওকে। তিনি নিজের প্ল্যান বুঝিয়ে বললেন। প্ল্যান শুনে আলিয়া হেসে বললেন, আজই কাজ শুরু হবে। সন্ধ্যা নেমে এলো, বাজার আবার আলোয় ঝলমল করছে। সারদা দেবী আজ আসেননি, ভয় পেয়েছেন। কিন্তু কাবার কথায় একটু আশা আছে মনে। ওদিকে আগের জায়গায় আজ একটা নতুন ঠেলাগাড়ি, পেছনে এক মধ্যবয়স্ক মহিলা আর এক তরুণ দাঁড়ানো। আসলে ওরা ছদ্মবেশে থাকা পুলিশ সদস্য, মঞ্জু আর অভিষেক। বাজারে সবদিকে সাধারণ ক্রেতা, চাওয়ালা, সবজিওয়ালার ছদ্মবেশে পুলিশ মোতায়েন। সবাইয়ের গায়ে মাইক্রো ক্যামেরা, কানে ইয়ারপিস। এক গাড়িতে কাবা আর আলিয়া বসে সব পর্যবেক্ষণ করছেন। ল্যাপটপে সব ক্যামেরার লাইভ ফিড চলছে। ম্যাডাম, সবাই পজিশনে আছে। আলিয়া বললেন, গুড, অপেক্ষা করো। ঠিক তখনই পরিচিত শব্দ, মোটরসাইকেলের আওয়াজ। কাবা বললেন, ও আসছে। ধূমপাল আগের মতোই গরজে এসে থামল। সারদা দেবীকে না দেখে মুচকি হেসে বলল, বুড়ি ভয় পেয়েছে মনে হয়। তার চোখ গেল নতুন ঠেলাটার দিকে। সোজা গিয়ে বলল, কে তোমরা? ওই বুড়ি কোথায় গেল? ছদ্মবাসী মহিলা বললেন, সাহেব, আমরা বুড়িকে চিনি না। জায়গাটা খালি ছিল, তাই ঠেলা বসিয়েছি। বলুন, কি লাগবে? কে? এটা প্যাক করো, আমার ছেলেমেয়েদের জন্য। অভিষেক বলল, জি সাহেব, 500 টাকা। ধূমপাল চোখ রাঙিয়ে বলল, আমাকে টাকা চাইছিস? চিনিস না আমি কে? অভিষেক ইচ্ছা করে উস্কে দিল। সাহেব, আমরা গরিব মানুষ, আপনি না দিলে বাঁচব কি করে? ধূমপাল ক্রুদ্ধ হয়ে তার কলার ধরে ফেলল। আজ যা কামাই করেছিস সব দে। ঠিক তখনই গাড়িতে বসা কাবা আলিয়ার দিকে তাকালেন। আলিয়া কমান্ড দিলেন, মুভ ইন নাও। মুহূর্তে বাজারের চারদিক থেকে লোকেরা ধনপালকে ঘিরে ফেলল। সবাই আসলে পুলিশ। মঞ্জু আর অভিষেক নিজেদের পরিচয় প্রকাশ করল। ধনপাল হতবাক, তোমরা কে? কি হচ্ছে? গাড়ির দরজা খুলল। বেরিয়ে এলেন এসপি আলিয়া রাঠোর, তার পেছনে ডিএম কাবা কুমারী। তাদের দেখে ধনপালের মুখের রং উড়ে গেল। ম্যাডাম, আপনি এখানে? কাবা ঠান্ডা অথচ দৃঢ়স্বরে বললেন, হ্যাঁ ধনপাল যাদব, আমরা এসেছি দেখতে কিভাবে তুমি এই নিরীহ মানুষদের উপর অত্যাচার করো। তোমার প্রতিটি কথা, প্রতিটি কাজ ক্যামেরায় ধরা পড়েছে। আলিয়া বললেন, তোমাকে তোমার ক্ষমতার অপব্যবহার ও ঘুষের অভিযোগে গ্রেফতার করা হচ্ছে। দুজন হাবিলদার এগিয়ে এসে হাতকড়া পোড়াল। গতকাল যে লোকের ভয় বাজার কাঁপত, আজ সে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে এক অপরাধী হিসেবে। জনতা একে একে সামনে এল। তাদের চোখে ভয় নয়, আশা। কিন্তু ধনপাল হাল ছাড়ার লোক নয়। সে চিৎকার করে বলল, তোমরা জানো না আমার পেছনে কে আছে? আমি এখনই এমএলএ সাহেবকে ফোন করি। তার ফোন বের করার আগেই পুলিশ সেটা কেড়ে নিল। কিন্তু তার সেই নাম, এমএলএ বাহাদুর রেড্ডি। বাতাসে এক অদ্ভুত উত্তেজনা ছড়িয়ে দিল। ঠিক তখনই কাবার ফোন বেজে উঠল। স্ক্রিনে নাম, এমএলএ বাহাদুর রেড্ডি সিং। কাবা আর আলিয়া একে অন্যের দিকে তাকালেন। কাবা কল রিসিভ করলেন। ওপাশে এক ভারী কণ্ঠ, ডিএম সাহেবা, শুনলাম আপনি আমার লোককে ধরেছেন, ইন্সপেক্টর ধনপাল যাদবকে। এটা কেমন মজা করছেন? এখনই ছেড়ে দিন, না হলে মনে রাখবেন, আপনার বদলি শুধু জেলায় নয়, দেশে ছড়িয়ে দেব। আপনার চাকরি আর ইজ্জত দুটোই যাবে। পুরো বাজার থমকে গেল। ধনপালের মুখে আবার কুটিল হাসি ফুটল। কাবা চোখ বন্ধ করলেন, গভীর শ্বাস নিলেন। তারপর ঠান্ডা অথচ দৃঢ় কণ্ঠে বললেন, বাহাদুর রেড্ডি জি, প্রথমে আমি আপনাকে জানাতে চাই, আমি কাবা কুমারী, আর আমি কোনো ট্রান্সফারের ভয় পাই না। দ্বিতীয়ত, ইন্সপেক্টর ধনপাল এখন আপনার লোক নয়, আইনের হেফাজতে থাকা এক অপরাধী। তার অপরাধের প্রমাণ আমার কাছে আছে। আর আপনারও। ওপাশ থেকে গর্জন, কি প্রমাণ? আমি জানি তোমরা চক্রান্ত করছো।
আমি তোমাদের চাকরি খাইয়ে দেব। আমি এখনই মুখ্যমন্ত্রীকে ফোন করছি। কাব্যা নির্ভীক গলায় বললেন, অবশ্যই ফোন করুন, কিন্তু তার আগে এক কথা শুনুন। আপনার জমি কেলেঙ্কারির ফাইলটা মনে আছে? ওটা এখনো আমার দফতরের লকার নম্বর 3-এ আছে, আর এক কপি এসপি আলিয়ার কাছেও। যদি 24 ঘন্টার মধ্যে ধনপালকে সাসপেন্ড না করা হয়, তাহলে কাল সকাল 10টায় ফাইলটা মিডিয়া আর ভিজিল্যান্সের হাতে যাবে। ওপাশ নিঃশব্দ। তারপর কাব্যা ফোন কেটে দিলেন। ধনপালের মুখ থেকে হাসি উধাও, শেষ সম্বলটাও হারালো সে। আলিয়া গর্ব ভরে কাব্যার কাঁধে হাত রাখলেন। ওয়েল ডান, কাব্যা। পুলিশ ধনপালকে জিপে তুলে নিয়ে গেল। বাজারে তুমুল হাততালি। যে বাজার গতকাল ভয়ে থমকে ছিল, আজ সেখানে স্বাধীনতার আলো জ্বলে উঠল। পরদিন সন্ধ্যায়, দীপাবলির আগের দিন, কাব্যা আর আলিয়া সাদামাটা পোশাকে গেলেন সারদা দেবীর ছোট্ট কুঁড়ে ঘরে। ভেতরে তার 20 বছর বয়সী অসুস্থ নাতি খাটে শুয়ে আছে। এখন একটু ভালো। কাব্যা হাসি মুখে বললেন, আপনার জন্য কিছু এনেছি। হাতে দিলেন এক প্যাকেট। ভেতরে নতুন শাড়ি, নাতির পোশাক আর ওষুধপত্র। সারদা দেবীর চোখে জল এসে গেল। বেটি, তুমি আমার কথা রেখেছ। ভগবান তোমার মঙ্গল করুক। আলিয়া হাসতে হাসতে বললেন, আপনি আর ভয় পাবেন না। ধনপাল এখন থানায়, সাসপেন্ড হয়েছে। আপনার দোকান কেউ আর উল্টে দিতে পারবে না। বৃদ্ধার চোখে আনন্দাশ্রু। তিনি বললেন, তোমরা শুধু আমার দিয়া নয়, আমার সম্মানও ফিরিয়ে দিয়েছ। কাব্যা আর আলিয়া জনে তার সঙ্গে উঠোনে রঙলি আঁকলেন, দিয়া জ্বাললেন। কুঁড়েঘর আলোর মালায় ভরে উঠল। বৃদ্ধা বললেন, এবার সত্যিই মনে হচ্ছে আমার ঘরে দীপাবলি এসেছে।